বলিউড শাসন করে তিন খান। তারা জনপ্রিয়তার প্রতীক, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই খান নামটা জনপ্রিয়তার প্রতীক নয়, এটা একটা দুর্নীতির প্রতিশব্দ হয়ে উঠেছে। এখানে খান মানে মাফিয়া খান, একজন খলনায়ক। এই খান আর কেউ নয়, তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 10 বছরেরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি শুধু অপরাধী করেন নাই, সন্ত্রাসী এবং মাদকের ব্যবসায়ীদের লালন পালন করেছে এবং এরই সাথে সাথে সাধারণ মানুষের জীবনকে করে দিয়েছে নরক। তার নেতৃত্বে সারা দেশের আওয়ামী লীগের এমপি এবং মাফিয়া হয়ে উঠেছিল এক অন্যরকম শক্তিশালী বাহিনী। প্রত্যেকেই যেন নিজ নিজ এলাকায় একটি সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করেছিল, আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের প্রধান পৃষ্ঠপোষকতা। জেলায় জেলায় এমপিদের নেতৃত্ব ছিল সন্ত্রাসী বাহিনী, মাদক বাহিনী, কিশোর গ্যাং, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে ছিল অসহায়। এর একটি ভয়াবহ উদাহরণ হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানে এমপি গাজী গোলামের নেতৃত্বে গড়ে উঠেছিল এক মাফিয়া সাম্রাজ্য। রূপগঞ্জ যেন 15 বছরে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল, যেখানে সন্ত্রাস আর নৈরাজ্য ছিল নিত্যদিনের সঙ্গী। স্থানীয়রা বলেন, গাজীর অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই যুক্ত মামলা, হামলা আর শারীরিক নির্যাতন, দখল, খুন, গুম এর মতো ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এসবের মদত দিতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিনিময়ে তিনি পেতেন বস্তা ভর্তি শত শত কোটি টাকা। অনুসন্ধানে দেখা গেছে রূপগঞ্জের 80% জমি জোর করে দখল করে সেখানে তৈরি করা হয়েছে জি পার্ক নামের একটি পার্ক। দখলকারীদের মূল হোতা ছিল ভূমিদস্যু ইমন হোসেন খোকন, যে নামমাত্র মূল্যে মানুষের জমি বিক্রি করতে বাধ্য করত, এমনকি জমির দলিলও তৈরি করত অবৈধভাবে। প্রায় 500 থেকে 600 বিঘা জমি তিনি এইভাবেই দখল করেন, যার প্রতিবাদ করলেই ভুক্তভোগীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, উল্টো মামলা দেওয়া হতো। শুধু তাই নয়, রূপগঞ্জের খান্দুন এলাকায় গড়ে ওঠে গাজী টায়ারের ফ্যাক্টরি, যেখানে 80% জমি জোরপূর্বক দখল করা হয়েছিল। আয়েত আলী ভুইয়া, হাজী আব্দুল হাই, মোবারক হোসেনের মতো বহু নিরীহ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। থানায় অভিযোগ করলেও কোনো লাভ হয়নি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল গাজীর কথার বাইরে কিছুই করা যাবে না। পাশা গ্রুপের 139% জমির উপরে তৈরি হয়েছে এই ফ্যাক্টরির স্টাফ কোয়ার্টার। জমি রক্ষা করতে গিয়ে নির্মম হত্যার শিকার হয়েছেন আয়াত আলী টেক্সটাইলের কেয়ারটেকার খোরশেদ আলম। তাকে কুপিয়ে জখম করা হয়েছিল, মাথায় 26টি সেলাই লেগেছিল, কিন্তু এসবের কোনো প্রতিকারই করেনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু জমি দখলই নয়, রূপগঞ্জকে মাদক আর অস্ত্রের ডিপোতে পরিণত করেছিল এই মাফিয়া বাহিনী। মন্ত্রীর পুত্র পাপ্পা এবং মন্ত্রীর এপিএস দাদা এমদাদ এই মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করত। গাজীর সন্ত্রাসী বাহিনী রূপগঞ্জকে রীতিমতো অপরাধের স্বর্গরাজ্য বানিয়েছিল, আর এর পেছনে ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ মদত। এই বাহিনীর কিছু কুখ্যাত সদস্যর নাম শুনলে আপনি অবাক হয়ে উঠবেন। লোহা শাহিন, যার বিরুদ্ধে 2টি মামলা; আনিসুর রহমান খোকন, যার বিরুদ্ধে 2টি মামলা; মাসিমপুরের মোহাম্মদ নোমান, যার বিরুদ্ধে 1টি মামলা; রাকিব ওরফে গুই রাকিব, যার বিরুদ্ধে 4টি মামলা; লাল মিয়া, মতিউর রহমান, মতিন মামুন, আলমাস, আলীবদ্দার, ফরিদ, তাওলাদ মেম্বর, সবারই বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা এবং গুরুতর অভিযোগ। কনপাড়ায় মন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ছিল সমরেশ আলী খান ওরফে ডাক শমশের। মাদক ব্যবসা আর অস্ত্র, অপহরণ, খুন, ছিনতাই, লুটপাট, তার বিরুদ্ধে রূপগঞ্জে 15টিরও বেশি মামলা রয়েছে। গোলাকাইন্দা ইউনিয়নেও ছিল মন্ত্রীর সন্ত্রাসী বাহিনী। নূর আলম ওরফে ডাক্তার নূর আলম, মোহাম্মদ শফিউল মোল্লা, বিদ্যুৎ আকাশ, নিলয়, হানিফ মিয়া, পনির মিয়া, তানভীর, মাসুদ মিয়া, রাজু, মাসুদ বিল্লাহ, সৌরভ চৌধুরী, সিয়াম চৌধুরী, ইমরান হোসেন, কামাল হোসেন, এমন অসংখ্য অসংখ্য সন্ত্রাসী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল ধরাছোঁয়ার বাইরে। রূপগঞ্জ কেবল একটি উদাহরণ। আসাদুজ্জামান খানের কাছে টাকাই ছিল সব। টাকার লোভে তিনি সন্ত্রাসীদের আশ্রয় দিতেন, তাদের চোখের সামনে সব অপকর্ম করতে দিতেন। এভাবেই গোটা দেশকে সন্ত্রাস আর মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিলেন তিনি। অপরাধীরাই যেন ছিল এই খানের টাকার মেশিন। প্রশ্ন হলো, এই মাফিয়ার রাজত্ব শেষ কোথায়? সম্প্রতি দেশে যা হচ্ছে তা কি এই ঘটনাগুলোরই পুনরাবৃত্তি হচ্ছে কিনা, আমাদের সেই সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া উচিত। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।